নারায়ণপুর নামক এক ছোট্ট গ্রামে বসবাস করত এক যৌথ পরিবার। আর সেই যৌথ পরিবারের মধ্যে ছিল দুই ভাই এবং দুই ভাইয়ের দুই বউ, এবং তাদের ছিল একটি একটি করে দুই মেয়ে। বড় ভাই কাজের সূত্রে গ্রাম থেকে অনেকটা দূরেই থাকতো, আর ছোট ভাই দুলালের মুদিখানার দোকান ছিল। ছোট ভাইয়ের দিন খুবই কষ্টেই চলতো। ছোট ভাইয়ের বউ যে কিনা ছিল মীনাক্ষী বড় ভাইয়ের বউয়ের ফরমাসেই সবসময় কাজ করে যেত, কারণ সমস্ত সম্পত্তি বড় ভাই তার বুদ্ধি খাটিয়ে সব নিজের নামেই করে রাখে। সেই কারণে ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ তাদের ফরমাসেই চলতো। মীনাক্ষী তাদের সমস্ত কাজ কাম করে দিত, রান্না বান্না, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, সমস্ত কাজই করে দিত। বড় ভাইয়ের বউ মিঠির ছিল এক রাজকীয় ব্যাপার স্যাপার। তার সবসময় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাই। মীনাক্ষী যত ভালো করেই কাজ করুক না কেন, বড় ভাইয়ের বউ মিঠি কিন্তু তার খুদ ধরেই ছাড়ে। মীনাক্ষী তবুও মুখ বুঝেই কাজ করে যায়, কারণ দুবেলা যাতে দুমুঠো ঠিক করে খেতে পায়, সেই কারণেই ও চুপ করে কাজ করে যায়। ও মা, কত বেলা হয়ে গেল, আমার খুব খিদে পেয়েছে। তুমি কিছু খাবারের জোগাড় দাও না, আমায় খুব খিদে পেয়েছে, আমি আর পারছি না। আমি আজকে অনেক কাজ করে এসেছি, এখনো কোনো খাবার দেয়নি রে। মিনু, ওরকম করিস নে মা, ওরকম করিস নে। দি ডাকুক এখনই খেতে দেবে, তারপরে আমি খাবার নিয়ে আসছি, তুই খাবি। মীনাক্ষী মিঠির বাড়িতে যত ভালো মন্দই রান্না করুক না কেন, সেই মীনাক্ষীর পরিবারে ও শুধু ডাল আর ভাতটুকুই দেয়, আর কোনো তরকারি দেয় না। এতে মীনাক্ষী খুবই কষ্টবোধ করে, কারণ তার সন্তান যে কিনা একটিমাত্র মেয়ে, তার জন্য সে কোনো ভালো খাবারই একটু দিতে পারে না। সারা দিন বুদির ফরমাসে খেটে চলে যাব, আর দিন শেষে পাবো শুধুমাত্র এই ডাল ভাত। এত কষ্ট যে ভগবান আমার কপালেই না লিখেছিল। মেয়েটা শুধু ডাল ভাত খেতে পারছে না, তবুও আমি তো মা হয়ে কিছুই করতে পারছি না। ওকে শুধুমাত্র ডাল ভাত দিয়েই খেতে দিতে হলো আমাকে। আমি তো এই কষ্ট আর মেনে নিতেও পারছি না। আমি কি করব, মুখও তো খুলতে পারি না যে বলবো বউকে কিছু। কি রে মীনাক্ষী, সন্ধ্যার খাবার আনতে এত দেরি করলি কেন? হ্যাঁ, কখন থেকে অপেক্ষা করছি বলতো? দুটো চারটে একটু সিঙ্গাড়া ভাজবি, তাতেও এত দেরি লাগে? দিদি, আমি তো তাড়াতাড়ি করেই তো সিঙ্গাড়াগুলো ভেজে নিয়ে আসলাম। মুখে মুখে বড় বড় কথা বলে। হ্যাঁ, এটা তাড়াতাড়ি হলো? কখন থেকে আমি অপেক্ষা করছি। আবার তো রাতের রান্নাটাও তো তোমাকে রেডি করতে হবে তো, নাকি নাকি সেখানেও দেরি করবে? না না দিদি, আমার রাতে রান্না করতে দেরি হবে না। আমার রাতে রান্নার জোগাড় হয়েই গেছে, আমি সমস্ত দিনেই রান্না জোগাড় করে রেখেছি। বলছিলাম দিদি। কি বলছিস বল তো, তাড়াতাড়ি বল। আমি এখন, আমার সিঙ্গাড়া ঠান্ডা হয়ে যাচ্ছে, ওটা আমাকে সস দিয়ে খেতে হবে। বলছিলাম দিদি, ওই বেলা তো শুধুমাত্র ডাল আর ভাতই খেয়েছে আমার মিনু। বলছি, আমি তো ওই বেলা মাছও রান্না করেছিলাম, তো তুমি ওখান থেকে একটু মাছ যদি পারো আমার মেয়ের জন্য একটু দাও না। ও একটু ভালো মন্দ খাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছে। বা মীনাক্ষী বা, কি সুন্দর কথা বলিস রে তুই। সংসারে দুই পয়সা দেওয়ার মরদ নেই, আবার এখানে কিনা বলছে মাছ দিতে। ডাল আর ভাত পেয়েছিস, এতেই তোর কপাল অনেক ভালো রে। কোন মুখ দিয়ে বলিস যে মাছ দাও? হ্যাঁ দিদি, এইভাবে কেন বলছো? আমি তো দিন রাত তোমার সমস্ত কাজকাম করে দিই, রান্না বান্না, ধোয়া কাপড় কাচা, সব কিছু ঝাড় দেওয়া, সব কিছু করে দিই। আমি তো কিছু বলি না। তুমি শুধু ডাল আর ভাত দাও রোজ দিনে, একই খাবার। আমার মেয়েটা খেয়ে খেয়ে পুরো ক্লান্ত হয়ে পড়েছে, ওরও তো মন চাই একটু মাছ অথবা মাংস দিয়ে ভাত খেতে। সংসারে পয়সা দিই না, আমি তো কাজটুকুনো তো করে দিই, বলো পয়সা কি করে দেব? আমার স্বামী তো সেরকম রোজগার করে না। তুমি যেরকম ভাবে ফরমাইশ করো আমি সমস্ত কিছু মেনে নিই। মুখে কত বড় বড় কথা বলছে দেখো তো। মীনাক্ষী, এত বড় বড় কথা তোর? হ্যাঁ, তুই আমার ফরমাইশ শুনবি না তো কার ফরমাইশ
ফরমাইশ শুনবি? ঘরে তো দুটো পয়সা দিতে পারে না তোর স্বামী। হ্যাঁ, বড় বড় কথা বলছিস? বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা, আর আসবি না আমার এই ঘরের মধ্যে। আমিও দেখবো কিভাবে তোর সংসার চলে। দিদি, এরকম করে বলো না যে কিভাবে সংসার চলবে। ভগবান যদি চায় সব কিছুই ব্যবস্থা হবে। হ্যাঁ, যা যা, বেরো তো বেরো, এখান থেকে এক্ষুনি বেরো। মিনু, মা মিনু, কোথায় তুই? এইখানে আয় মা, এইখানে আয়। কি হয়েছে মা? তুমি কাঁদতে কাঁদতে কেন এলে? হ্যাঁ, জেঠি বাড়ি থেকে তুমি এরকম করে কেন আসছো মা? মা মিনু, আমি আজকে বলেই দিয়েছি দিদিকে, আমি আর ওর বাড়িতে কোনো কাজকাম করব না। আমি একদম চলে এসেছি, ওখানে কিচ্ছু করব না। কেন মা, কেন? এমন কি হলো মা? হ্যাঁ, কি হলো? সামান্য একটু মাছ চেয়েছি বলে আজকে দিদি কত কথা আমাকে শুনিয়ে দিল। আমিও চলে এসেছি, আমি নিজে রোজগার করে কিছু করব, কিন্তু তবু আমি ওই দিদির কোনো ফরমাইশ শুনতে পারবো না মা, পারবো না। চিঙ্কি, ওঠ মা, চিঙ্কি ওঠ। দেখেছিস, শুনেছিস কি হয়েছে? কি হলো মা, কি হয়েছে? ওই মীনাক্ষী, বুঝলি তো, খুব বার বেড়েছিল, তাড়িয়ে দিয়েছি পুরো। দেখবো এবার সংসারটা কি করে চলে ওর, কি করে ওর নিজের মেয়ের মুখে দুমুঠো ভাত তোলে, আবার কিনা মাছ চায়। ওগো শুনছো, আমি না দিদিকে বলে দিয়েছি যে আমি আর দিদির কোনো ফরমাইশ শুনতে পারবো না। তার জন্য দিদি আমাকে ঘর থেকে তাড়িয়েও দিয়েছে, বলেছে যে আর আমার এই বাড়িতে আসবি না। কিন্তু তোমার তো যা ইনকাম, সংসার তো এতে চলে না। কি করে মেয়ের মুখে দুমুঠো অন্ন জোগাড় করবো গো? কিছু তো আমাকে একটা ভাবতে হবে, কিছু তো একটা কাজ করতে হবে, বলো, না হলে কি করে হবে? গিন্নি, তুমি তো ভালোই করেছো যেটা করেছো। আমি বা কি করব? আমি এক ব্যর্থ পুরুষ, কোনো কিছুই রোজগার করার মরদ হচ্ছে না আমার দ্বারা। আমি আর কি বলবো বলো। ভালো করেছো তুমি বৌদির ওই কথা উত্তর দিয়ে বেরিয়ে চলে এসেছো। আর কিচ্ছু করতে হবে না তোমাকে। তুমি তো রান্না করতে জানো, তুমি নিজেই কিছু একটা করতে পারবে মীনাক্ষী, কিছু একটা করতে পারবে। ভাবো, কিছু একটা করার প্ল্যান করতে হবে আমাদেরকে। ওগো, কি যে বলি, কিছু তো ভেবে পাচ্ছি না। থাকি তো একটা আমরা এই গ্রামের মধ্যে, আর এই গ্রামে তো সেরকম কোনো ফাস্ট ফুড খাবারও বিক্রি হয় না। কিন্তু শুনেছি শহরাঞ্চলে নাকি খুব মোমো বিখ্যাত, মোমো নাকি খেতে খুব ভালো লাগে। আর একবার আমি খেয়েও ছিলাম, জানো তো, শহরে যখন গেছিলাম না, আমি একবার খেয়েছিলাম মোমো। তো মোমো খেতে খুবই ভালো লাগে। তো ভাবছি আমি না মোমোর দোকান খুলি। তাহলে আমাদের এই গ্রামে তো কোনো মোমোর দোকান নাই, এই মোমোর দোকান যদি দিই না, তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে, আর দোকানে সব লোকজন খেলে আমার ইনকামটাও ভালো হবে। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, তুমি তো বেশ ভালো যুক্তিই দিয়েছো। এটাই কিন্তু ভালো যুক্তি হচ্ছে। তুমি একটা মোমোর দোকান খোলো, যেখানে তুমি সুন্দর মোমো তৈরি করবে, সস দিয়ে দেবে খেতে, সাথে একটু স্যুপ দেবে। দেখবে লোক তোমার দোকানে পুরো ভিড় জমিয়ে দেবে, আর তাতে আমাদের সংসারটাও ভালো চলবে। আর টুকিটাকি যা মুদিখানার দোকান থেকে আয় হবে, এতে ঠিক আমাদের সংসার চলে যাবে। এরপরেই মীনাক্ষীর স্বামী দুলাল এদিক ওদিক থেকে কিছু পয়সা ধার দেনা করে তার বউয়ের জন্য বাজারের মধ্যে একটা তাঁবু টাঙিয়ে ছোট্ট করে একটা মোমোর দোকান খুলে দেয়। আর মীনাক্ষী সেখানে সুন্দর করে মোমো বানায় এবং মোমো বিক্রি করতে থাকে। সেই মোমোটা ছিল ফ্রাই মোমো, কোনোটা স্টিম মোমো, এরকম নানা ধরনের মোমোস সে বিক্রি করতে থাকে। মোমোর দোকান দেওয়ার সাথে সাথেই মীনাক্ষীর দোকানে বেশ লোকজনের ভিড় জমাতেও শুরু হয়ে যায়। আর মীনাক্ষী নিজের হাতেই সমস্ত লোকেদেরকে মোমো সার্ভ করতে থাকে। আর কাস্টমারদের মীনাক্ষীর হাতের তৈরি মোমোর স্বাদ খুবই পছন্দ হয়, তারা তো মীনাক্ষীকে খুবই বাহবা দিতে থাকে। ওইদিকে মীনাক্ষীর বর দুলালের দোকানেও মাঝে সাঝে টুকিটাকি বিক্রিবাট্টা হতে থাকে। আর এইভাবেই দিন বেশ ভালোই চলে যায় মীনাক্ষীদের, বেচাকিনাও টুকিটাকি ভালোই হতে থাকে রোজ দিনে। এই সব দেখার পরে বড় বউ মিঠির তখন খুবই হিংসে বোধ হয়। সে তখন ভাবতে থাকে যে এরকম করে চলতে থাকলে তো ওরা তো আরও আস্তে আস্তে বড়লোক হয়ে যাবে, তাদেরকেও পুরো ছাড়িয়ে চলে যাবে। সে তখন নিজে নিজেই বলতে থাকে যে বাজারের মধ্যে মোমোর দোকান দিয়েছে, আবার ভালো বেচা কেনাও হ্যাঁ, ওইভাবে সংসারটা চালানো হচ্ছে না, খুব তো বেশ, ঠিক আছে,
আমিও মোমোর দোকান দেব। গ্রামে মোমোর দোকান দিয়ে খুব নাম কামাচ্ছে। কি ভাবে কি আমিও মোমোর দোকান দেব, আর মোমোর দোকান দিয়ে আমিও নাম কামাবো, ওর থেকে ভালো টাকা আয় করব, আর ওর সমস্ত কাস্টমারদেরকে আমার দোকানে নিয়ে আনাবো। এর পরের দিনকেই মিঠির বড় বউ তখন মোমোর স্টল চালু করে দেয়। কিন্তু ও বসেই থাকে, কোনো বিক্রি বাট্টাই হয় না। কি ব্যাপার, এত কষ্ট করে মোমোগুলো বানিয়ে নিয়ে আসলাম, আর কোনো কাস্টমারই আসছে না আমার দোকানে মোমো খেতে। এটা কি করে সম্ভব? আমার মোমো তো ভালোই হবে, কেন আসছে না লোকেরা খেতে? আর ওই মীনাক্ষী দোকানে দেখো তো কত ভিড় হচ্ছে, লোকজনে আসা যাওয়া করতেই আছে। এরম করেই কেটে চলে যায় কিছুদিন, কিন্তু কিছুতেই বড় বউ মিঠির দোকানে একটা মোমো বিক্রি হয় না। তখনই মিঠি একটা মনে প্ল্যান করে, এত কষ্ট করে মোমো বানিয়ে আমি স্টল খুলে বসে আছি, তাতেও আমার মোমোর দোকানে কোনো ভিড় হচ্ছে না। বেশ বেশ, দাঁড়া, একটা কাজ আমাকে করতেই হবে তো দেখছি। আমি তাহলে ওর মোমোগুলোই বিক্রি করব। আমাকে এখন শেষমেশ এই পথটাই অবলম্বন করতে হবে। হ্যাঁ, এই তো আমি চলে এসেছি মীনাক্ষীর রান্নাঘরের মধ্যে। এবার আমি আমার মোমোগুলো এখানে রাখবো, আর ওর মোমোগুলো নিয়ে আমি চম্পট দেব। কত ভালো মোমো রান্না করে, এবার আমিও দেখি। যদি বিক্রি হয় তাহলে বুঝবো যে ঠিক আছে, এবার থেকে তো আমি ওর মোমোগুলোই চুরি করে করে বিক্রি করে দেব। তারপরে বড় বউ মিঠির দোকানে তখন আস্তে আস্তে লোকজন আসা শুরু করে, আর মিঠির দোকান থেকেই লোকজনেরা মোমো নেওয়া শুরু করে আর মোমো খায়। এরম করেই বেশ কিছুদিন চলে যায়। মিঠি প্রত্যেক দিন মীনাক্ষীর রান্নাঘরে যায় আর নিজের মোমোগুলো রেখে ওর মোমোগুলো নিয়ে চলে আসে। এইরকম করতে করতে একদিন মীনাক্ষীর মেয়ের জানালার ধারে দেখতে পায় যে ওর জেঠিমা যেন কি একটা করছে। তখনই ও দেখতে পায় যে ওর জেঠিমা তার নিজের তৈরি মোমোটা রেখে মীনাক্ষীর তৈরি মোমোটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এইসব দেখার পর তখন মীনাক্ষীর মেয়ে মিনু বুদ্ধি করে ভাবে যে এই রকম করেই তাহলে ওদের মোমোগুলোর বিক্রি কমে যাচ্ছে, তো তার জন্য ও একটা প্ল্যান করে। সেই প্ল্যানটা হলো যে, আচ্ছা, তবে এই ব্যাপার, প্রত্যেক দিন জেঠিমা আমাদের মোমোগুলো নিয়ে যায় আর ওনার মোমোগুলো আমাদের এখানে রেখে যায়, এই জন্য আমাদের মোমোগুলো আর বিক্রি হচ্ছে না। আমি একটা কাজ করি তবে। এর পরের দিন যখন মীনাক্ষী নিজের রান্নাঘরে মোমোগুলো বানিয়ে কিছুক্ষণের জন্য বাইরে যায়, ঠিক তখনই মিনু ঘরের মধ্যে এসে ওদের তৈরি মোমোর মধ্যে প্রচুর পরিমাণে ঝাল সস মিশিয়ে দেয়, যাতে কিনা লোকজনে খেয়ে খুবই দুর্নাম করে। তারপরেই ঠিক সেটাই হলো। বড় বউ মিঠি তখন মীনাক্ষীর রান্নাঘরে চুপি চুপি এসে সেই মোমোগুলো নিয়ে চম্পট দেয় আর নিজের মোমোটা রেখে যায়। সেই দিনে যখন মিঠি নিজের স্টলে মোমো নিয়ে বসে আর লোকজনেরা ভিড় জমায়, সেই মোমোগুলো যখন লোকেদেরকে খেতে দেয়, লোকেরা তো তখন উ আ করে চিৎকার করতে থাকে যে এ কেমন মোমো, এইরকম ঝাল দিয়ে তুমি আমাদেরকে মেরে ফেলতে চাও বলে চিৎকার করতে থাকে। কাস্টমারদের চোখ মুখ তখন তো লাল হয়ে যায় ঝালে পুরো, আর ওকে পুরো দুর্নাম করতে থাকে আর বলে যে তোমার এই মোমোর দোকানে কোনোদিন খেতে আসবো না। ওরে বাবারে, কি ঝাল কি ঝাল, এইরকম ঝাল দিয়ে কি আমাদেরকে মেরে ফেলবে নাকি? ওরে বাবারে বাবা, ঝালে মরে যায়। হে ভগবান, এটা কি হলো? আমি আমার মোমোতে ঝাল কি করে চলে এলো? এই ভগবান, সমস্ত কাস্টমারেরা তো রেগে গেল, এবার তো আমার মোমোর ব্যবসাটা চুলকে গেল। পরের দিন যখন আবার মীনাক্ষী নিজের মোমোর দোকানে খুলে বসে মোমো ভাজতে থাকে, তখন সমস্ত কাস্টমারেরা আবার ওর দোকানেই আসে আর মীনাক্ষীর কাছ থেকেই মোমো খায় আর খুব সুনাম করে। বাহ বাহ মীনাক্ষী, কি দারুণ মোমো, তোমার মোমো খেতে খুবই সুন্দর জানো তো। ওই তোমার ওই যা আছে না, ওর মোমো খেয়ে তো আমাদের পুরো মুখ তো পুড়ে গেছিল। এরপরেই যখন মীনাক্ষী বাড়ি চলে আসে, ওর মেয়ে তখন সমস্ত ঘটনা ওর মাকে খুলে বলে যে কি কি ঘটেছিল। মীনাক্ষী তখন ওর মেয়েকে অনেক বাহবা দিতে থাকে যে বাহ, তুমি তো খুব বুদ্ধিমানের কাজ করেছো সোনা আমার।
এরপর থেকেই মীনাক্ষীর মোমোর বিক্রি খুবই ভালোভাবে চলতে থাকে। ওইদিকে মীনাক্ষীর বর দুলালেরও ব্যবসা টুকিটাকি ঠিকই চলতে থাকে, আর এতে ওদের সংসার খুব ভালোভাবে চলে যায়। আর মীনাক্ষীর মেয়েও খুবই আনন্দে